আমি তোমাকে কি জিজ্ঞেস করেছি? কানে যাচ্ছে না? এই ছেলেটা যা বলছে তা কি সত্যি? অনুর শরীরটা দুর্বল লাগছে। তার মধ্যে এত কিছু হয়ে গেল। ভয় পেয়েছে অনু। অনু ওপর নিচ মাথা নাড়িয়ে উত্তর দিল, সবটাই সত্যি। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেছে অনুর এমন কথা শুনে। জাফর শিকদার রেগে আছেন খুব। অনুর হাত ধরে শ্রেয়ানের থেকে সরাতে চাইছিলেন। অনু আরো শক্ত করে চেপে ধরেছে শ্রেয়ানের হাতটি। মাথাটা শ্রেয়ানের কাঁধের সাথে হেলান দিয়ে রেখেছে। অনুর মাথাটা কেমন করছে, দাঁড়িয়ে থাকতে পারছে না আর। শ্রেয়ান নিজের রক্ত লাল চোখ দিয়ে তাকিয়েছে জাফর শিকদারের দিকে। চোখে চোখে যুদ্ধ হচ্ছে যেন দুজনের। জাফর শিকদার রেগে মেগে আবারও বলছেন শ্রেয়ানকে, আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এসব অসভ্যতম করো। আমার মেয়ের হাত ছেড়ে বেরিয়ে যাও এখান থেকে। শ্রেয়ান হাসে, উত্তর দেয় জাফর শিকদারের কথার। ভালো করে তাকিয়ে দেখুন, আমি আপনার মেয়ের হাত ধরিনি। সে আমার সাথে যেতে চাইছে। আমি তো নিয়ে যাবই, দেখি কে আটকায় আমাকে। তুমি হুমকি দিচ্ছ আমাকে? অনু, তুমি এই ছেলের হাত ছাড়বে নাকি আমার মরা মুখ দেখবে? যা মনে করেন আপনি। আমি আমার বউকে নিতে এসেছি, নিয়েই যাব। মেয়ের কথা মনে পড়লে মাঝে মধ্যে গিয়ে দেখে আসবেন। বাড়ির ঠিকানা দিয়ে যাচ্ছি। এখন চললাম। বিয়ের বাকি কাজ আমার বাড়িতে গিয়ে হবে। বাড়ি বয়ে এসে এমন অসভ্যতম করছো? কেমন বাবা মা তোমার? কেমন শিক্ষা দিয়েছে তারা? ভালো শিক্ষা দিয়েছেন বলেই এখনো আপনি আর আপনার বাড়ির সব ঠিকঠাকই আছে। না হলে আমার বউকে জোর করে অন্য ছেলের সাথে বিয়ে দেওয়ার অপরাধে আপনাদের ক্ষতি করতে আমি দুইটা বারও ভাবতাম না। মুখে মুখে তর্ক করা বরাবরই অপছন্দ করেন জাফর শিকদার। এজন্যই অর্ণবকে বিদেশে পাঠিয়েছিলেন। আসার পরও স্বভাবের তেমন উন্নতি হয়নি। তাই তো একমাত্র ভাইপোর সাথে এত তিক্ত সম্পর্ক ওনার। শ্রেয়ানের অভ্যাস তো দেখে রাগে চর বসাতে যাচ্ছিলেন শ্রেয়ানের গালে। তখনই পরিচিত কণ্ঠস্বর কানে আসে। হাতটা থেমে যায় ওনার। দরজার সামনে দাঁড়ানো মানুষটিকে দেখে অবাক হন জাফর শিকদার। ওনার তাকানো অনুসরণ করে বাকিরাও তাকিয়ে আছে সেদিকে। সবার চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেছে সাথে সাথেই। রুমি বেগম আর তার যা মনে হয় খুব খুশি হয়েছেন, কিন্তু বাড়ির কর্তাদের মতিগতি বোঝা যাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো জাফর শিকদারের খুবই পরিচিত। ওনার ওই ছোটবেলার বন্ধু আর প্রাণপ্রিয় বোন, যদিও বোনের সাথে কোনো সম্পর্ক রাখেননি তিনি। অনু নিভু নিভু চোখে তাকিয়ে আছে। বাবার মরে যাওয়ার কথাটা কানে আসতেই বুকের ভেতরটা কেমন করে উঠেছে অনুর। কি করবে অনু? শ্রেয়ানকে ছাড়তে পারবে না। বাবাকেও বারবার কষ্ট দিতে চায় না। শ্রেয়ান বুঝতে পারে অনুর শরীরের সবটুকু ভার ছেড়ে দিয়েছে তার উপরে। কি হয়েছে বুঝে ওঠার আগেই অনু পড়ে যেতেই নিচ্ছিল। শ্রেয়ান তার দুহাত দিয়ে আগলে নিয়েছে অনুকে। চোখ মুখের সব রাগ সরে গিয়ে চিন্তাটা এসে ভিড় করেছে। অনুর কি হয়েছে বুঝতে পারছে না শ্রেয়ান। অহনা কোনো কারণে অনুর রুমে গিয়েছিল। হন্তদন্ত হয়ে ছুটে এসে আবারও এভাবে দৌড়ে আসায় হাঁপাচ্ছে অহনা। চিন্তিত হয়ে বলছে শ্রেয়ানকে, অনু মনে হয় কোনো অঘটন ঘটিয়েছে। পুরো একটা ঘুমের ওষুধের পাতা খালি পড়ে আছে ওর রুমে। ওকে তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। অহনার কথা শুনে শ্রেয়ানের ভেতরটা কেঁপে উঠেছে। কি করেছে সে? অনুর এই অবস্থায় ওভাবে চর বসালো গালে। নিজেকে নিজেই মেরে ফেলতে ইচ্ছে করছে শ্রেয়ানের। অহনার কথা শুনে বাকিরা সবাই এসে দাঁড়িয়েছে অনুর পাশে। বারবার বলছে অনুকে হসপিটালে নিয়ে যেতে। শ্রেয়ান আর দেরি করেনি, অনুকে কোলে তুলে নিয়েছে। সাথে সাথে বেরিয়ে গেছে শিকদার বাড়ি থেকে। অর্ণব দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এত সময়। শ্রেয়ানরা এখানে আসবে জানতো সবটাই। এত সময় ধরে দাঁড়িয়ে দেখে গেছে, শুধু কথা বলেনি। কিন্তু অনু যে বোকার মতো এমন একটা কাজ করে বসবে ধারণা তো ছিল না অর্ণবের। শ্রেয়ানরা বেরিয়ে যেতেই অহনাকে নিজের সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে অর্ণব। আপাতত অনুর কাছেই যাবে তারা। তবে যাওয়ার আগে বাবা চাচাকে বলে গেছে যেদিন সব নিয়ম কানুন নিষেধাজ্ঞা বাড়ির সম্মানের কথা বাদ দিয়ে তাদেরকে ভালোবাসতে পারবে, তাদের ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেবে, সেদিনই আবার ফিরে আসবে বাড়িতে। বাড়ির সব মেহমানরা এক এক করে চলে গেছেন। রাহিত ছেলেটা রেগে মেগে বেরিয়ে গেছে তখনই। ছেলে মেয়েদের থেকে এই বয়সে এমন ব্যবহার আশা করেননি জাফর শিকদার। প্রচন্ড অপমান বোধ হচ্ছে ওনার। এই দিন দেখার জন্য বড় করেছিলেন ছেলে মেয়েদের।
তাদের ভালোর জন্য তো এত কিছু করলেন। তারাই ওনার দিকে আঙ্গুল তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল। চিন্তায় মাটিতে ধপ করে বসে পড়েছেন জাফর শিকদার। জিহাদ শিকদার এসে ভাইকে বোঝাচ্ছেন ওনারও কম খারাপ লাগছে না। পাশ ফিরে তাকাতেই নিজের বোনের চেহারাটা নজরে আসে ওনার। সময় পরিস্থিতি সব কিছুই পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সবাইকে আপনার সেই কড়া শাসনে রাখার স্বভাবটা এখনো পরিবর্তন হয়নি ভাইজান। নিজের ইচ্ছেগুলো অন্যের উপর চাপিয়ে দেওয়ার অভ্যাসটা কি আপনাদের যাবে না কখনোই? আমার অবস্থা দেখে তুমি উপহাস করছো? তোমাকে সেদিন মেনে নেয়নি বলে আজকে নিজের ছেলেকে দিয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করলে? প্রতিশোধ নিলে বুঝি? ভাইয়ের কথায় তাচ্ছিল্যর স্বরে বললেন সামিনা ইয়াসমিন চৌধুরী। মেয়ের ক্ষতি হয়েছে বুঝি? তার কাজে আপনি এটাই বুঝলেন? কারোর প্রতি কতটা ভালোবাসা থাকলে কেউ অন্যের হবে না বলে নিজেকে শেষ করে দিতে চায়, ধারণা আছে আপনার? বুড়ো বয়সে তোমার থেকে ভালোবাসার সংজ্ঞা শিখতে চাই না আমি। কেন এসেছো এতদিন পরে? কি চাই তোমার এখানে? এসেছিলাম আমার ছেলের বউকে নিয়ে যেতে। আমার কাজ শেষ, আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে একটাই কথা বলবো, আপনার স্বভাবের জন্য একদিন আপনাকে পস্তাতে হবে। আমাকে যেভাবে বের করে দিয়েছিলেন সেভাবে আজকে আপনার ছেলে মেয়েরা বেরিয়ে গেল। অনুশোচনা হচ্ছে না আপনার? জাফর শিকদারের মুখে কোনো কথা নেই, স্তব্ধ হয়ে গেছেন তিনি। এত কিছু নিতে পারছেন না আর। নিজের ওপরই নিজের রাগ হচ্ছে এখন। মনে মনে ভাবছেন বেশি শাসন করতে গিয়ে ছেলে মেয়েদের ক্ষতি করে বসেছেন তিনি। রুমি বেগম আর ওনার যা মিলে একমাত্র ননদিনীকে আটকানোর চেষ্টা করেছেন। কতদিন পর কাছে পেয়েছেন আবার, তবে লাভ হয়নি কিছুই। তিনি যে কাজে এসেছিলেন তা করা হয়ে গেছে, আর এক মুহূর্ত থাকবে না এখানে। তবে এত কিছু দেখে তারা দুই যাও বিরক্ত। ছেলে মেয়েদের জন্য না হয় আজকে এতদিনের গড়ে তোলা নিয়ম ভাঙলেন। ড্রাইভারকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন হাসপাতালের উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে রাজেশ চৌধুরী এসে দাঁড়ালেন ছোটবেলার সেই প্রিয় বন্ধুর কাছে। কাঁধে হাত রেখেই বললেন, তুই আমাদেরকে মেনে না নিলেও আমি তোর বোনকে কষ্টে রাখিনি জাফর। বিশ্বাস রাখ, আমার ছেলেও তোর মেয়েকে ভালো রাখবে। ভালোবাসার ব্যাপারে আমার ছেলে আমার মতোই হয়েছে। সবার সাথে মেশে না, তবে যার সাথে মিশে যায় তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। বন্ধুর দিকে তাকালেন জাফর শিকদার। এই মানুষটাকে একসময় নিজের থেকে বেশি ভালোবাসতেন। যখন বন্ধু হয়ে বিয়ের আসর থেকে ওনার ওই বোনকে নিয়ে পালিয়ে গিয়েছিল, বাড়ির সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিয়ে সেদিন থেকেই নিজের প্রিয় বন্ধুর তালিকা থেকে সরিয়ে দিয়েছিলেন এই মানুষটাকে। বোনেরও কোনো অস্তিত্ব রাখেননি বাড়িতে। আজকে মনে হচ্ছে ওনারও কিছুটা ভুল ছিল। ছেলে মেয়েদের থেকে বোনের প্রতি বেশি অন্যায় করেছেন তিনি। সবার ভালো চাইতে গিয়ে কি আমি তাদের ক্ষতি করে বসলাম রাজেশ? রাজেশ চৌধুরী হাসেন এটা ভেবেই হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে জাফর শিকদার। নিজের শক্ত খোলসে বেরিয়ে আসতে চাইছেন এত বছর পরে। রাজেশ চৌধুরী উত্তর দেন বন্ধুর কথায়, ছেলে মেয়ের ইচ্ছারও প্রাধান্য দিতে হয়। এদের বয়স কম, নিজেকে আকাশে মুক্ত পাখির মতো বিচরণ করতে দে, এতে ক্ষতি হবে না কিছুই। সামিনা ইয়াসমিন চৌধুরীর বিরক্ত লাগছে এই বাড়িতে। নিজের পরিচিত বাড়িটাও অপরিচিত লাগছে ওনার কাছে, আর এক মুহূর্তও দাঁড়িয়ে থাকতে চান না এখানে। স্বামীকে তাড়া দিচ্ছেন তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে ছেলের বউকে দেখতে হবে বলে। হসপিটালের করিডোরে পায়চারি করছে শ্রেয়ান। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না। হাত পা রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে। অস্থির লাগছে খুব। অনুকে না বুঝেই কষ্ট দিল শ্রেয়ান। কেন বারবার এমন ভুল করে? নিজের রাগ নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় প্রতিবারই। সবকিছু গিয়ে পড়ে অনুর ওপরে। এখন নিজের ওপরই নিজের রাগ হচ্ছে। নিজের মাথার চুল খামচে ধরছে। অতিরিক্ত রাগে ইট পাথরের তৈরি দেয়ালে হাত মুষ্টিবদ্ধ করে সজোরে ঘুষি বসিয়ে দিয়েছে। সাদা রঙের দেয়াল বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। মিহা, রাতুল আর প্রীতম দৌড়ে এসেছে শ্রেয়ানের কাছে। পাগল হয়েছিস তুই? কি করছিস এইসব? আমার দম বন্ধ লাগছে রে মিয়া। অনু কি ঠিক আছে? না বুঝেই ওভাবে কষ্ট দিলাম ওকে। এই হাত দিয়ে মেরেছিলাম। এই হাতটাই আমি আর রাখবো না। আর শ্রেয়ান আবারও একই কাজ করতে যাচ্ছিল। প্রীতম শ্রেয়ানের এমন পাগলামো দেখে হাত ধরে টেনে নিয়ে এসেছে। এটা সেটা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেছে সবাই।
তবুও শান্ত হতে পারছে না শ্রেয়ান। ডাক্তাররা কেউই বেরিয়ে আসছে না দেখে নিজেই অনুর কেবিনে চলে গেছে। কেউ কোনো বাধা দেয়নি তাকে। ডাক্তাররা মাহিরের পরিচিত বলে দিয়েছে সবটা। তারাও অ্যালাউ করেছে শ্রেয়ানকে। বউকে শ্রেয়ান খুব ভালোবাসে বুঝতে পেরে মিটিমিটি হাসতেছে কম বয়সী নার্স মেয়েটা। অনুর হাত ধরে বসে আছে শ্রেয়ান। পরপর কয়েকটা চুমু দিয়েছে অনুর হাতে। ট্রিটমেন্ট শেষ, ডাক্তাররা সবাই বেরিয়ে গেছে। শ্রেয়ান চাইছিল এখান থেকে নিয়ে অনুকে কোনো ভালো হসপিটালে ভর্তি করাতে, কিন্তু সবাই আশ্বাস দিয়েছে সময় মতো নিয়ে আসায় তেমন কোনো ক্ষতি হয়নি, ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি, শুধু যত্নের প্রয়োজন। অর্ণব আর অহনা এসেছে অনেকক্ষণ হলো বোনকে দেখার জন্য। মনটা উতলা হয়ে আছে তাদের, কিন্তু শ্রেয়ান ভেতরে আছে, দেখে যাওয়ার সাহসও পাচ্ছে না। প্রীতমের থেকে শ্রেয়ান আর অনুর বিয়ের ব্যাপারটা শুনেছিল অর্ণব, রাগ হয়েছিল খুব। এত সব করতে কি অনুকে বাহিরে পাঠিয়েছিল তারা? সবটা বুঝিয়ে বলার পরে শান্ত হয়েছিল। যাই হয়ে যাক, ওই চরিত্রহীন ছেলেটার সাথে অনুর বিয়েটা তো আটকানো গেছে। চারদিকে এত কাহিনী হয়ে যাচ্ছে। রাতুল এদিকে দেখতে ব্যস্ত অহনাকে, মনে মনে বলছে এ যে মেয়ে নয়, সাক্ষাৎ পরী। অহনাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশে আসাটা সার্থক হয়েছে রাতুলের। এমন একটা মেয়েকেই নিজের বউরূপে কল্পনা করে এসেছে এতদিন ধরে। দিন দুনিয়ার কথা ভুলে রাতুল যেভাবে তাকিয়ে আছে অহনার দিকে, দেখে হাসি পাচ্ছে মিহার। রাতুলের গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলে, তুই কি স্বপ্নে ওর সাথে বিয়ে করে নিয়েছিস? শুধু বিয়ে না রে মিহা, মনে মনে সুন্দরীর বাচ্চার বাপও হয়ে গেছি। অনুর আব্বুকে দেখেছিস? শ্রেয়ান বলেই ওভাবে নিয়ে আসতে পেরেছে। তোকে মাথার উপরে তুলে এক আছাড় মারলে আর খুঁজে পাওয়া যাবে না। আমাকে ভয় না দেখিয়ে তুইও কারোর সাথে লাইন মারার চেষ্টা কর গিয়ে। আমাকে আরো কিছুটা কল্পনা করতে দে, যা। মিহা মুখ ভেঙচি দেখিয়ে সরে গেছে সাথে সাথে। এর সাথে কথা বলে সময় নষ্ট করার বেকার। অনু চোখ খুলে তাকিয়েছে। তাকানো মাত্রই শ্রেয়ানকে নিজের চোখের সামনে দেখতে পেরেছে। শ্রেয়ান আগে থেকেই তাকিয়েছিল অনুর দিকে। জ্ঞান ফিরেছে দেখে মনে মনে শান্তি পাচ্ছে কিছুটা। অনুর চোখ বেয়ে পানি পড়ছে আপনা আপনি। ভেবেছিল আজকেই তার জীবনের শেষ দিন, আর দেখা হবে না শ্রেয়ানের সাথে। এভাবে যে শ্রেয়ান হুট করেই চলে আসবে ভাবিনি অনু। শ্রেয়ানের জন্য এত কষ্ট পেল, সেই তো এসে আবার কষ্ট দিলই অনুকে। অভিমানে অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়েছে অনু। শ্রেয়ান কথা বলেনি আর। অনুর ফর্সা গালটা কেমন লালচে বর্ণ ধারণ করেছে। অনুর সূচনা হচ্ছে শ্রেয়ানের। কেন মারতে গেল অনুকে? যে গালে চড় বসিয়েছিল সে গালটিতে একের পর এক নিজের ঠোঁটের স্পর্শ এঁকে দিয়েছে শ্রেয়ান। অনু চোখ বন্ধ করে নিয়েছে তখনই। সবাই অপেক্ষা করছিল শ্রেয়ান কখন বেরিয়ে আসবে আর সবাই গিয়ে অনুর সাথে দেখা করবে। অনুর আম্মু আর চাচিও এসে হাজির হয়েছেন, সাথে শ্রেয়ানের আম্মু আব্বুও। রাতুলের নিজেরই লজ্জা লাগছে শ্রেয়ানের কাজ দেখে। এই ছেলে যে বউ পাগল বুঝতে বাকি নেই তার। শ্রেয়ানকে গিয়ে বলেছে, ভাই পরে এসব কাজ করিস, এখন সবাইকে দেখা করতে দে। বউ তো তোরই, পালিয়ে যাচ্ছে না আর। রাতুলের কথায় তার দিকে রেগে মেগে তাকিয়েছে শ্রেয়ান। সাথে সাথে যান বাঁচিয়ে পালিয়েছে রাতুল। রাতুলের কাজে অনু বরাবরই মজা পায়। এই যে এখনো এত সমস্যার মাঝেও হাসি পাচ্ছে অনুর। শ্রেয়ান বেরিয়ে গেল এক এক করে। সবাই এসে দেখা করছে অনুর সাথে। মেয়ের ওপর থেকে সব রাগ চলে গেছে রুমি বেগমের। শ্রেয়ান কেমন এটাও শুনেছেন অর্ণবের বন্ধুর থেকে। নিজের মেয়ে জামাই হিসেবে এমন ছেলেই চাইতেন তিনি। অনুকে বাড়ি নিয়ে যেতে চাইলে সামিনা ইয়াসমিন চৌধুরী বাধা দিয়েছেন। ওনার ছেলের বউ ওনার সাথেই থাকবে, এটাই বলেছেন তিনি। গাড়ি এসে চৌধুরী বাড়ির গেটের সামনে দাঁড়িয়েছে। দারোয়ান এসে গেট খুলে দিয়েছে। গেট ক্রস করে বাড়ির ভেতরে ঢুকেছে গাড়িটা। অর্ণব আর অহনা আসতে চাইছিল, ফুফির জোরাজুরিতে আসতে বাধ্য হলো। অনুর পরনের কালকের সেই বিয়ের শাড়িটা এখন আর নেই। কালো রঙের একটা সুন্দর শাড়ি পরেছে অনু। মিহাকে শপিং মলে পাঠিয়ে কয়েকটা ড্রেস আর শাড়ি আনিয়েছিল শ্রেয়ান। শ্রেয়ানের কথা এটাই, তার বউ অন্য কারোর দেওয়া বিয়ের শাড়ি পরে থাকবে কেন? দেখলেই তো রাগ হচ্ছিল। তবে ওই ছেলেটাকেও ছাড় দেবে না শ্রেয়ান।
বারবার ওয়ার্ন করার পরেও অনুকে বিয়ে করতে চেয়ে বিরাট ভুল করে ফেলেছে ছেলেটা। অনু হেঁটেই যেতে পারতো, তবুও কোলে করে নিয়ে এসেছে শ্রেয়ান। এদিকে বাড়ির সদর দরজার সামনে ছোট বড় সবাই দাঁড়িয়ে আছে, তাদের বাড়ির বড় বউকে দেখবে বলে। শ্রেয়ানের মুখে বিরক্তির ছাপ। এই বিরক্তি ভরা চেহারা দেখে কেউ আর সাহস পায়নি অনুকে দেখার, সরে গিয়ে জায়গা করে দিয়েছে শ্রেয়ানকে নিজের রুমে যাওয়ার। বেশি কথা বললে দেখা যাবে শ্রেয়ানের চিৎকারে বাড়ির দেয়াল ধসে পড়েছে। অনুকে নিজের রুমে এনে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে শ্রেয়ান। অনু দেখছে তার চৌধুরী সাহেবকে, সাদা রঙের শার্ট, কালো প্যান্ট, উস্কো খুস্কো চুলেও অনুর নজর কাটছে শ্রেয়ান। এই মানুষটাকে দেখার জন্য কত রাত চোখের পানি ফেলে বালিশ ভিজিয়েছে অনুই শুধু জানে। শ্রেয়ান এসে অনুর পাশে বসে চোখ পড়ে অনুর মেদহীন ফর্সা পেটের দিকে। শাড়িটা সরে গিয়েছে। শ্রেয়ানের ঠান্ডা হাত অনুর পেটে স্পর্শ করতেই কেঁপে উঠেছে অনু। অনুকে এমন করতে দেখে হাসছে শ্রেয়ান, হাতটা সরিয়ে নিয়েছে সাথে সাথে। অনু ভাবল সে বেঁচে আছে। কিছুক্ষণ পরেই হাতের পরিবর্তে ঠোঁটের ছোঁয়া পড়তেই লজ্জায় চোখ বন্ধ করে নিয়েছে অনু। শ্রেয়ান মাথা তুলে তাকায় অনুর দিকে। অনুর বন্ধ করে নেওয়া দুই চোখের পাতায় চুমু এঁকে দেয়। পুরো মুখ জুড়ে একের পর এক শ্রেয়ানের ঠোঁটের উষ্ণ স্পর্শ পড়ছে। অনু কেঁপে উঠছে প্রতিবারই। অনু অসুস্থ, বিরক্ত করবে না ভেবে চলে যেতে নিচ্ছিল শ্রেয়ান। অনু তার দুহাতে শ্রেয়ানের গলা জড়িয়ে ধরেছে, ঘন ঘন শ্বাস নিচ্ছে। শ্রেয়ান হয়তো বুঝলো অনুর চোখের ভাষা, প্রেয়সী তাকে কাছে পেতে চাইছে। কিন্তু অনু তো অসুস্থ, এই ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় শ্রেয়ান। অনুর কপালে চুমু দিয়ে জড়িয়ে নেয় তাকে নিজের বুকে। কতদিন পর আবারও কাছে পেয়েছে অনুকে, এবার আর হারাতে দেবে না। অনু চলে যেতে চাইলেও তাকে আটকে রাখবে শ্রেয়ান। শ্রেয়ানের বুকে মাথা রেখে বিড়াল ছানার মতো চুপটি করে শুয়ে পড়েছে অনু। লম্বা একটা ঘুম দিয়ে উঠেছে অনু। পাশ ফিরে তাকাতেই শ্রেয়ানের ঘুমন্ত মুখশ্রীটা নজরে আসে তার। রাগের মাথায় শ্রেয়ানকে ছেড়ে এসে ভুল করেছিল অনু। এই মানুষটাকে সে ভালোবাসে। কোনো বিপদে পড়লে সবার আগে যে শ্রেয়ানই অনুকে বাঁচাতে আসবে, এটা বুঝে গেছে এতদিনে। এবার থেকে যাই হয়ে যাক, শ্রেয়ান যদি অনুকে কষ্ট দিতে দিতে মেরেও ফেলে, তাহলেও আর পালাবে না শ্রেয়ানের থেকে। অনু এক ধ্যানেই তাকিয়ে আছে স্বপ্নের পুরুষটির দিকে। শ্রেয়ানের কপালের চুলগুলো সরিয়ে দেয় অনু। ঘন চুলের ভাঁজে নিজের হাত রাখে। এই মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? অনুর হঠাৎ কি যেন হলো, কিছু না ভেবেই টুপ করে চুমু দিয়ে বসেছে শ্রেয়ানের ঠোঁটে। পরক্ষণেই আবার ভেবে লজ্জা পাচ্ছে, কি করলো এটা। শ্রেয়ান ঘুম থেকে ওঠার আগেই চলে যেতে হবে অনুকে, এই ভেবে বিছানা থেকে উঠতেই যাচ্ছিল। সাথে সাথেই হাতে টান পড়ে অনুর। শ্রেয়ান অনুর মাথাটা নিজের বুকে চেপে ধরেছে। নিজের দু হাতে গভীর আলিঙ্গনে শক্ত করে জড়িয়ে ধরেছে অনুকে। অনু নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছিল। ঘুমাতে দেবে তো, বাচ্চাদের মতো নড়াচড়া করছো কেন? আমায় যেতে দিন। কোথায় যাবে তুমি? এত সময় ধরে রুমে বসে আছি, সবাই কি ভাবছে বলুন তো? যা ভাবার ভেবে নিক। তুমি কি কি করেছো আমি ভুলিনি, কিন্তু এখন কথা শুনলে শাস্তি একটু কম হবে। শ্রেয়ানের বলা কথা শুনে অসহায় দৃষ্টিতে তাকায়। এত বড় ভুলের জন্য শ্রেয়ান অনুকে এমনি এমনি ছাড়বে না, ভালো করেই জানে। আবারও অনুকে নিজের বুকে আগলে নিয়েছে শ্রেয়ান, এমনভাবে জড়িয়ে ধরেছে নড়াচড়ার কোনো অবকাশই নেই আর। অনুর বাচ্চামো দেখে ধমক দিয়ে উঠেছে শ্রেয়ান। শ্রেয়ানের গম্ভীর কণ্ঠস্বর কানে আসতেই আবারও চুপটি করে শুয়ে পড়েছে অনু, আর কোনো কথা বলেনি। অনু অসুস্থ বলে কেউ আর বিরক্ত করেনি এসে। বাড়ির সবাই মিলে এসেছিল দেখা করতে, কিন্তু শ্রেয়ান যে সেই কখন দরজায় খিল দিয়ে রেখেছে, খোলারই নাম নেই। শ্রেয়ানের এমন 18 বছর বয়সী নিব্বাদের মতো কাজ দেখে রাতুল লজ্জা পাচ্ছে। পরক্ষণেই আবার ভাবছে, আকাম করেছে শ্রেয়ান, আমি কেন লজ্জা পাচ্ছি? বাড়ির সবার নাকি শ্রেয়ানের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে, বাকিরা আসতে ভয় পাচ্ছে, তাই রাতুল আর মিহাকেই পাঠানো হলো। অনুর কানে এসেছে মিহার কণ্ঠস্বর। নিজের ওপর থেকে শ্রেয়ানের হাতটা আস্তে আস্তে সরিয়ে বিছানা থেকে উঠে যায় অনু। ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে ভালো করে দেখে নেয়। শাড়িটাও ঠিকঠাক পরতে পারে না, কেমন এলোমেলো হয়ে আছে। ভাবছিল চেঞ্জ করে অন্য কিছু পরে নেবে, কিন্তু মিহারা এদিকে ডেকেই চলেছে। অনুর মনে হয়েছিল রাতুল আর মিহাই দাঁড়িয়ে আছে দরজার সামনে।
কিন্তু না, পুরো বাড়ির ছানা পোনারা এসে হাজির। দরজা খুলতেই শ্রেয়ানের চাচাতো বোন মিথিলা অনুর হাত ধরে টেনে নিয়ে যায়। মিথিলা একা নয়, সাথে আরও কাজিনরাও আছে। অনু বুঝলো না হুট করে এভাবে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে কোথায়। আরে কোথায় নিয়ে যাচ্ছ? তোমার বরের সব ভাই বোনদের সাথে পরিচয় করাতে। কথা না বলে আসো তো আমার সাথে, পরে আর তোমাকে পাবো না। আমি তো এখানেই আছি, পাবে না কেন? মিথিলা দাঁড়ালো, অনুকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো। ফর্সা শরীরে কালো রঙের শাড়িটা মানিয়েছে ভালো। অনুর গোলগাল চেহারায় অনুকে ঠিক যেন জীবন্ত পুতুলের মতো লাগে। মিথিলা আলতু করে অনুর গালে নিজের হাত ছুঁয়ে বলে, ভাইয়াকে এই সুন্দর চেহারা দিয়ে পাগল করেছো, তাই না? ছাড়বে নাকি তোমাকে? মিথিলার কথায় অনু মনে হয় লজ্জা পেল কিছুটা, কোনো উত্তর দেয়নি আর। মিথিলা অনুকে নিয়ে নিজের রুমে এসেছে। আগে থেকেই শ্রেয়ানের চাচি আর চাচাতো ভাই বোনেরা অপেক্ষা করছিল সেখানে। অনুকে দেখা মাত্রই সবাই এসে ঘিরে ধরেছে। সামিনা ইয়াসমিন চৌধুরী অনুর কাছে আসেন, হাত ধরে অনুকে নিয়ে নিজের পাশে বসান। পুরো বিছানায় গহনার বক্স আর শাড়ি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। শ্রেয়ানের চাচিরা অনুকে সব শাড়ি গহনা দেখিয়ে বলেছে এখানে সবকিছুই তার। অনু তো অবাক, এত কিছু দিয়ে সে কি করবে? তবে কিছুই বলেনি। এত মানুষ সামনে, সবাই আবার অপরিচিত, কথা বলতে অস্বস্তি হচ্ছে কিছুটা। সবাই মিলে অনুর প্রশংসা করছে, ভালোই লাগছে শুনতে। সবার কথার উত্তরে মুচকি হাসি ছাড়া আর কিছুই বলছে না অনু। অনেক সময় আড্ডা দিয়ে এক এক করে রুম থেকে বেরিয়েছে সবাই। এবারই সবার সুন্দর আচরণে মুগ্ধ অনু। নিজের বাড়ির মতো দম বন্ধ লাগছে না এখানে। কোনো নিয়ম নিষেধাজ্ঞা পালনের ভয় নেই, সবাই কত মিশুক। অনুর ইচ্ছা করছে এখানেই থেকে যেতে। শ্রেয়ানের আম্মু অনুকে বসতে বললেন। এক এক করে অনুকে সবগুলো শাড়ি দেখাচ্ছেন, নিজেই আবার বলছেন এই শাড়িতে অনুকে অনেক ভালো মানাবে। অনুর হঠাৎ মনে পড়ে তার মামুনির বলা কথা, স্পষ্টভাবে শুনতে না পারলেও শুনেছিল। তখন তার বাবাকে ভাইজান বলে ডাকছিলেন শ্রেয়ানের আম্মু। অনুর মনে প্রশ্ন জাগে, তাহলে কি এনি অনুর সেই ফুফি যার সাথে সবসময় তার চেহারার মিল খুঁজে পেতেন অনুর আম্মু? অনুকে প্রথমবার দেখে কেমন যেন করেছিলেন, মনে হচ্ছিল আগে থেকেই চেনেন অনুকে। কালকের ঘটনায় অনুর মনে হচ্ছে তার ভাবনাটাই সত্যি। অনু শুনেছিল তার ফুফুর কথা। অনু কৌতূহলী দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছে দেখে। জিজ্ঞেস করেন অনুকে, কি রে মেয়ে, কিছু বলবে আমাকে? তোমাকে আমি মামুনি বলবো না ফুপি বলবো? অনুর কথা শুনে হাসেন তিনি। অনুকে দুহাতে আগলে নিয়ে বলেন, যে নামে ডাকবে তাতেই আমি খুশি। আমার মিষ্টি মেয়ের মুখে সব ডাক শুনতেই ভালো লাগে আমার। আচ্ছা মামুনি, তুমি প্রথম দিন আমায় চিনতে পেরেছিলে? তোকে দেখে অবাক হয়েছিলাম খুব, মনে হয়েছিল আমার কাছের কেউ, তাই তো জানতে চেয়েছিলাম সব কিছু। অনু আর প্রশ্ন করেনি কিছুই। তবে সামিনা ইয়াসমিন চৌধুরী মনে পড়েছে অতীতের কথা। ভাইয়ের প্রিয় বন্ধু ঘুরতে এসেছিলেন তাদের বাড়িতে। স্কুল পড়ুয়া সামিনা ইয়াসমিনকে মনে ধরেছিল ওনার। বিয়ের প্রস্তাব দিতে চেয়েছিলেন পরিবারের কাছে। দেখতে দেখতে ওনারও কেমন মায়া জন্মে গিয়েছিল রাজেশ চৌধুরীর প্রতি। তিনিও স্বপ্ন দেখছিলেন ভালোবাসার মানুষের সাথে বিয়ে করে সুখের সংসার বাঁধার। কিন্তু প্রেয়সীর বয়স কম হওয়ায় রাজেশ চৌধুরী ভেবেছিলেন সময় নেবেন, পরেই না হয় বিয়ের কথা তুলবেন। প্রিয় বন্ধু ওনাকে ফিরাবেন না, এই বিশ্বাসই ছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল। ঝামেলা বাঁধে তখনই যখন বাড়ির সবাই মিলে হুট করে অন্য জায়গায় বিয়ে ঠিক করেন সামিনা ইয়াসমিনের। নিজে বলার সাহস না থাকলেও সেদিন রাজেশ চৌধুরী বলেছিলেন সবাইকে সবটা বুঝিয়ে। ওনার কথা শোনেনি কেউই। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর ভাঙাতে পারবেন না, এটাই ছিল কথা। বোনকে সবসময় কড়া শাসনে রেখেছিলেন জাফর শিকদার। ওনার বাবাও ছিলেন তেমন। তাদের কাছে বাড়ির সম্মানই সবার আগে। নিজের ভালোবাসাকে হারাতে চাননি সামিনা ইয়াসমিন। তাই তো বিয়ের আসর থেকে পালিয়ে এসেছিলেন রাজেশ চৌধুরীর হাত ধরে। মেয়ের পালানোর খবরে অসুস্থ হয়ে পড়েছিলেন জাফর শিকদারের বাবা। গ্রামের মানুষেরা সুযোগ পেলেই আজেবাজে কথা বলছিল তাদের। বোনের প্রতি তীব্র রাগ জমে গিয়েছিল জাফর শিকদারের। সেই রাগ রয়ে গেছে এখনো। অনুশোচনা হচ্ছিল সামিনা ইয়াসমিনের। তাই তো আবারও ফিরে গিয়েছিল ভাইয়ের কাছে ক্ষমা চাইতে নিজের ভুলের জন্য। অপমান করে ফিরিয়ে দিয়েছিলেন সেদিন। বাড়িতে বোনের কোনো
অস্তিত্ব রাখেননি জাফর শিকদার। সেই যে নিজের বাড়ি, প্রিয় দেশ ছেড়েছিলেন আর আসেননি। নিজের প্রিয় মানুষের হাত ধরে পাড়ি জমিয়েছিলেন সুদূর কানাডায়। ভালোবাসার মানুষটিকে বিশ্বাস করে ঠকেননি তিনি। এত বছর হয়ে গেছে, ছেলে বড় হয়ে বিয়ে করে নিয়েছে। এখনো তাদের সুখের সংসার, দুজনের প্রতি দুজনের বিশ্বাস সেই প্রথম দিনের মতোই আছে। ড্রয়িং রুমে বড়রা সবাই বসে আছেন। শ্রেয়ানও ছিল। অনেকক্ষণ হলো অনুকে দেখছে না। এদিকে সেদিকে তাকিয়ে খুঁজছিল, পায়নি কোথাও। পাবেই বা কিভাবে? শ্রেয়ানের কাজিনগুলো অনুকে মাঝখানে বসিয়ে এটা সেটা গল্প করছে যে তাদের বিয়েটা কিভাবে হয়েছিল জানতে চাইছে। অনু পড়েছে বিপদে। এত ভালোবাসে এরা, উত্তর না দিয়ে উঠে যাবেই বা কিভাবে? বাড়ির সবাই মিলে ঠিক করেছে অনু আর শ্রেয়ানের এবার অনুষ্ঠান করে বিয়ে দেবে। বাড়ির বড় ছেলে, তার ওপর আবার 2 দিন পর চলে যাবে। কবে আসবে তার কোনো ঠিক নেই। বাড়ির ছেলের বিয়েটা ধুমধাম করেই দিতে চাচ্ছেন সবাই। শ্রেয়ানের আবার একজনই ফুপি, তিনিও কানাডায় থাকেন। ওনার হাজবেন্ড কানাডিয়ান। শ্রেয়ানের আব্বুর বিদেশি বন্ধু হওয়ায় ওনার সাথেই বিয়ে দিয়েছিলেন নিজের বোনকে। শ্রেয়ানের বিয়েতে ওনাকে না ডাকলে আবার লঙ্কা কাণ্ড বাঁধাবেন, তাই ঠিক করেছেন আজকেই আসতে বলবেন। সবাই মিলে ঠিক করেছে 3 দিন পরেই বিয়ের অনুষ্ঠান করা হবে। শ্রেয়ানের এতে আপত্তি নেই। বউ তো একটাই, 2 বারের জায়গায় 200 বার বিয়ে করলেও এই একজনকেই করবে। যাবে আসবে না কিছুই। শ্রেয়ান ফোন ঘাটছিল। পাশেই মিহা আর রাতুল বসে আছে। অর্ণব আর অহনা চলে যাচ্ছিল। এই মাত্র বোনের সাথে দেখা করে আসলো। ফুপি তাদের ছাড়তেই চাইছেন না, কিন্তু বোনের শ্বশুর বাড়িতে পড়ে থাকা কেমন যেন লাগছে দুজনের। ঠিক করেছে এখনই চলে যাবে। অহনার আম্মু ফোন দিয়ে যাচ্ছেন বাড়ি ফেরার জন্য। অর্ণব বলে এসেছিল আর যাবে না, কিন্তু অর্ণবের আম্মু ফোন দিয়ে কান্নাকাটি করেছেন বারবার। বাধ্য হয়েই জিহাদ শিকদার বলেছেন ছেলে মেয়েদের বাড়ি ফিরতে তিনি গাড়ি পাঠাচ্ছেন। অহনা বুঝলো অর্ণবকে মান ও অভিমান মিটিয়ে এখন তাদের বাড়ি ফিরে যাওয়াই ভালো। এদিকে রাতুল গালে হাত চেপে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে অহনার দিকে। রাতুলকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মিহা গালে থাপ্পড় দিয়েছে একটা। রগে কটমট করে তাকিয়ে আছে রাতুল। মিহার বাচ্চা, আমার সুখের সংসারে আগুন লাগাতে তোর কলিজা কাঁপে না? সংসার বিয়ে করলি কখন শুনি? কল্পনা বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গেছি। অহনার ভাইটাকে বলছি, তাহলে তারপর দেখব কোথায় পালাস। এই বাহানায় অর্ণবের সাথে তুই কথা বলতে চাইছিস, আমি কি বুঝি না? এদিকে রাতুলের বলা কথাটা অর্ণব শুনে নিয়েছে। তাকিয়েই ছিল মিহার দিকে। মিহা তাকাতেই চোখাচোখি হয়ে যায় দুজনের। মিহা কিছু সময় তাকালো, পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখলো অর্ণবকে। ছেলেটা সুদর্শন বলতেই হয়। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বায় 6 ফিটের কাছাকাছি। চেহারায় কি মায়া, হাসলে গালে ডিম্পল হয়। ডিম্পলওয়ালা ছেলেদের মিহার একটু বেশিই ভালো লাগে। অর্ণব তো আবার কত হ্যান্ডসাম, প্রথম দেখাতেই ভালো লাগবে যে কারোর। মিহারও এমনটাই হয়েছে। মনে ধরেছে অর্ণবকে। মেয়েরা তো লাইফ পার্টনার হিসেবে এমন ছেলেই চায়। মিহাকে এভাবে তাকিয়ে দেখতে দেখে অর্ণব ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করেছিল হয়তো কেন তাকিয়ে আছে এভাবে। মিহা মনে হয় লজ্জা পেল, সাথে সাথে চোখ অন্যদিকে সরিয়ে নিয়েছে। রাতুল মিহার কানের কাছে এসে বলেছে, তলে তলে এসব চলছে আর আমি কিছু বললেই দোষ? চুপ করবি তুই আহাম্মক। মিহার রেগে মেগে তাকিয়েছে রাতুলের দিকে। রাতুলের এতে তেমন যায় আসে না। এখনো মুখ ক্যাবলাক মার্কা হাসি নিয়ে মিহাকে এটা সেটা বলে যাচ্ছে। মিহা রেগে গেছে এবার। রাতুলের দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছে কিছু বলবে, তার আগেই রাতুল চলে গেছে বাহানা দেখিয়ে। শ্রেয়ান অনুকে খুঁজে পাচ্ছে না দেখে বিরক্ত হয়ে নিজেই উঠে চলে গেছে খুঁজতে। অনু শ্রেয়ানের বোনদের সাথে গল্প করছিল। এক একজনের কথা শুনে হাসাহাসি করছে খুব। দরজায় সামনে দাঁড়িয়ে অনুর এই সুন্দর হাসিটা উপভোগ করছে কেউ একজন। নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে অনুর দিকে। শ্রেয়ান বুঝে না এই মেয়ের মধ্যে কি এমন রয়েছে, কেন এভাবে পাগল করে রেখেছে তাকে। অনু ভুল করেছিল শ্রেয়ানকে ছেড়ে এসে, রাগ হয়েছিল খুব। অনু যদি অমন একটা কাজ না করত, এখনো হয়তো অনুকে শাস্তি দেওয়ার কথাটাই ঘুরতো শ্রেয়ানের মাথায়। সবাই হঠাৎ করে কথা থামিয়ে দিয়েছে দেখে অনু অবাক হলো। কি হলো এদের? এত সময় কথা বলে কানের অবস্থা খারাপ করে দিচ্ছিল, এখন চুপ করে গেছে সবাই মিলে। চোখ মুখে আবার ভয়ের ছাপ।
মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পাচ্ছে খুব। সবার তাকানো অনুসরণ করে অনুও তাকালো সেদিকে। দরজার সাথে হেলান দিয়ে বুকে 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। এলোমেলো চুল, পরনে কালো রঙের শার্ট, বুকের দিকের বোতামগুলো খুলে রেখেছে। পাশে থাকা চেয়ারটাতে বসে গালে হাত দিয়ে অনু তাকিয়ে আছে শ্রেয়ানের দিকে। শ্রেয়ানকে এই লুকে দেখে আবারও ছোটখাটো একটা ক্রাশ খেয়ে নিয়েছে অনু।